আর এখানে আমরা কিছু জৈব অ্যাসিডের एग्जांपल দিচ্ছি HCOH CH3CHO C2H5 COOH এগুলো হচ্ছে জৈব অ্যাসিড। এর মধ্যে প্রথম যে জৈব অ্যাসিড যেটা এটা যেহেতু এটা মিথেনের সাথে আমরা একটু চিন্তা করব একটা কার্বন ছিল তাই না এটা কি এক কার্বনের জৈব অ্যাসিড এর নাম কি হবে মিথানোয়িক অ্যাসিড বুঝছো এটা একটা কার্বনের এখানে কার্বন কটা দুটা তাহলে ইথেন থেকে আসছে তাহলে নাম কি হবে ইথানোয়িক অ্যাসিড এখানে কার্বন কটা তিনটা এর নাম হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড অর্থাৎ ওই যে আমরা মিথেন আমরা তো যেহেতু অ্যালকেনের মানে এক সেন্সে কিন্তু অ্যালকেন থেকে কিন্তু এগুলো বানানো যায় তাই না অ্যালকেন আমরা জৈব যৌগ পড়ার সময় ফার্স্টে আমরা অ্যালকেন করছি হ্যাঁ মিথেন টিথেন এগুলো পড়ে আসছিল ওইভাবে নামগুলো করতে হয় আর কি হ্যাঁ আগে বলতাম মিথেন এখন মিথেন বলবো না বলবো মিথানোয়িক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড প্রোপানোয়িক অ্যাসিড এই হচ্ছে তোমার জৈব অ্যাসিডের নামগুলো আমরা এইভাবে বলবো তারপর আইউপিএক নাম আছে সেটা একটু দেখতেছি আচ্ছা এখন আমরা একটু জৈব অ্যাসিড এবং তোমরা যে যেটা পড়ো আর কি ফ্যাটি অ্যাসিড জৈব বায়োলজিতে পড়ছো ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড এই জিনিসগুলো কি জিনিস শুনো মনোকার্বক্সিলিক অ্যাসিড যেগুলা মনোকার্বক্সিলিক অ্যাসিড যুক্ত যে যৌগগুলা সেগুলাকে আমরা মানে কোন মানে একটা সেন্স থেকে ফ্যাটি অ্যাসিড বলতে পারি তবে ফ্যাটি অ্যাসিড অনেক ফ্যাটি অ্যাসিড ফ্যাট থেকে তৈরি হয় ফ্যাট বা চর্বি থেকে তৈরি হয় বুঝতে পারছো ফ্যাটি অ্যাসিড গুলো কই থেকে তৈরি হয় ফ্যাট বা চর্বি থেকে যেমন মনে করো উচ্চতর ধরে নাও একটা C15H31 ঠিক আছে COOH মনে করো এটা এখানে কার্বন সংখ্যা অনেক বেশি না যদি কার্বন সংখ্যা অনেক বেশি থাকে তখন আমরা এগুলা ফ্যাট থেকে বানাই আর কি হ্যাঁ পামেটিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড বুঝছো স্টিয়ারিক অ্যাসিড হচ্ছে তোমার এটা C17H35 COOH বুঝছো এটা পামেটিক অ্যাসিড এটা হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড আমরা বলে দিই পামেটিক অ্যাসিড পাম অয়েল থেকে বানায় সম্ভবত পামেটিক অ্যাসিড এই জন্য নাম এটা আর হচ্ছে স্টিয়ারিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড ওকে তাহলে দেখো এটাও কিন্তু মনোকার্বক্সিলিক অ্যাসিড বাট হায়ার কার্বন থাকে মনোকার্বক্সিলিক অ্যাসিড বাট অনেকগুলা কার্বন যদি একসাথে থাকে এটাকে আমরা বলবো কি এটাকে আমরা ফ্যাটি অ্যাসিড বলবো বুঝছো এটা কোন কোন বইয়ে আবার লেখছে দেখবা যে ওই সেন্সে এটাকে আমরা একটা ফ্যাটি অ্যাসিড বলতে পারি একটা COOH মূলক আছে কিন্তু অ্যাকচুয়ালি ফ্যাট যে বানাই আমরা ফ্যাট হচ্ছে কি হ্যাঁ ফ্যাটের একটা এস্টার এটা কি তুমি জানো ফ্যাট হচ্ছে একটা এস্টার ওই এস্টারকে যখন হাইড্রোলাইসিস করে কোন ফ্যাটি অ্যাসিড গুলো পাওয়া যায় ফ্যাটকে যখন আমরা হাইড্রোলাইসিস করি মানে ওয়াটারের সাথে যখন রিঅ্যাকশন করি অ্যাসিডিক হাইড্রোলাইসিস তখন আমাদের এই যে এই অ্যাসিড গুলো তৈরি হয় এই জন্য এগুলোকে আমরা ফ্যাটি অ্যাসিড বলি এগুলো ফ্যাট থেকে তৈরি করা হয় ওকে তাহলে আমরা জৈব অ্যাসিড কি সেটা শিখছি ওটা স্ট্রাকচার দেখালাম বা এটাকে কেন আমরা ফ্যাটি অ্যাসিড বলবো এটাও বলছি আর কি আনিকা বলো কেন ফ্যাটি অ্যাসিড বলে কেন আমি কি বলছি একটু বলো দেখি তুমি হ্যাঁ আনিকা আমাকে শুনতেছো জি স্যার মানে এগুলা আমি বলছি যে এগুলা তো ফ্যাট আসলে কি ফ্যাটটা কি বায়োলজিতে পড়ার কথা তো পড়ছো কি না পড়ো নাই স্যার মনে নাই এস্টার চর্বি বা তেল এগুলো হচ্ছে এস্টার তাই না এস্টারকে যখন হাইড্রোলাইসিস করা হয় ওটার সাথে যখন রিঅ্যাকশন করা হয় তখন কি হয় ফ্যাটি অ্যাসিড হয় ওই সেন্সে এগুলো ফ্যাটি অ্যাসিড কোনো কোনো বইয়ে দেখবা যে এগুলোকে ফ্যাটি অ্যাসিড বলে কারণ একটা COOH মূলক থাকলে তো এখানে আমি একটু ভুল করে ফেলছি মনে হয় এখানে যে এটা হ্যাঁ ওকে যাই হোক তাহলে মনোকার্বক্সিলিক অ্যাসিড যেগুলো এগুলো হচ্ছে কি প্লাস্টারটা মুছে ফেলি আচ্ছা এখন এইখানে এইদিকে স্ট্রাকচারটা একটু দেখো এটা কি দেখা যাচ্ছে ওকে এটা দেখো এখানে তার স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করি জৈব অ্যাসিডের স্ট্রাকচার থেকে আমরা রিঅ্যাকশন সম্পর্কে আলোচনা করা যাবে তোমরা হয়তো মনে মনে চিন্তা করছো স্যার এখানে তো ডাবল বন্ড আছে আপনি তো বলছিলেন ডাবল বন্ড হলে তো সংযোজন বিক্রিয়া দেয় তো জৈব অ্যাসিডে কি বিক্রিয়া দিবে সংযোজন বিক্রিয়া দিবে কিন্তু না তো দিবে না কারণ আছে যাই হোক এখন বন্ডটা একটু দেখো এখানে ডাবল বন্ড আছে এখানে ডাবল বন্ড আছে আর এখানে অক্সিজেন আছে এখানে একটা ফ্যাটি অ্যাসিড বা একটা জৈব অ্যাসিড দুইটা মূলকের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে এই মূলকটা হচ্ছে কার্বক্সিলিক কি মূলক এটা মানে কিটোন মূলক আর এটা কি OH মূলক তাহলে একটা জৈব অ্যাসিড কয়টা মূলকের সমন্বয়ে গঠিত দুইটা হ্যাঁ একটা হচ্ছে
সিও মূলক আর এটা হচ্ছে ওএইচ মূলক, দুইটার সমন্বয়ে কিন্তু এটা ঘটিত আর কি। এই জন্য নাম হচ্ছে এটা কার্বক্সিলিক। অ্যালকোহল থেকে আসছে যে অক্সিল কথাটা আর কি, বুঝছো? আর কার্বক্সো এখান থেকে কার্বন আর অক্সিল, তো কার্বক্সিলিক। সিও মানে যে কার্বন মনোক্সাইড আমরা বলি না, কার্বন আছে অক্সিজেন, কার্বক্সিলিক। অক্সিলিক কথাটা আসছে ওএইচ থেকে, আর কার্বক্সি কথাটা আসছে সিও থেকে। কার্বক্সি, কার্বন আছে অক্সিজেন আছে, তো এই জন্য কার্বক্সি। আর এই যে এটা হচ্ছে অক্সিল, এই জন্য কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এখন আমরা একটু প্রিপারেশনে চলে যাই। এটা তো বললামই, প্রিপারেশনটা দেখাই এবং নামগুলো একটু দেখাতে পারি সেগুলো। আচ্ছা, নামটা আগে দেখ, আমরা স্ট্রাকচারটা একটু পরে যাই। জৈব অ্যাসিডের সংজ্ঞাটা আমরা বলছি, এখন একটু নামটাতে যাচ্ছি। জৈব অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এই কথাটা যেন মনে থাকে। জৈব অ্যাসিডের আরেকটা নাম ফ্যাটি অ্যাসিডও বলা যায়। ফ্যাট কি, চর্বি কি, এগুলো বায়োলজিতে পড়ার কথা। এখন আইউপিএক নেম দেখাই একটু। আইউপিএক নেম, CH3 CH2 HCl COOH। ওকে, এটা দেখো যে এটার আমরা আইউপিএক নামটা একটু বলি যে জৈব অ্যাসিডের ক্ষেত্রে আমরা নাম্বারিংটা করব যে COOH মূলকের যে কার্বনটা, বুঝছো, এটা হচ্ছে 1 নম্বর কার্বন। মানে এখানে শাখা টাকা আমার দেখার কোনো বিষয় না, মানে কার্যকরী মূলকের যে কার্বনটা, এটা হ্যাঁ এটাই হচ্ছে 1 নম্বর কার্বন। এটা কিটোনের ক্ষেত্রেও এরকম, অ্যালডিহাইডের ক্ষেত্রে এরকম, সিও গ্রুপটা যেখানে কাছে আর কি, শাখা দেখা দরকার নেই। এটা হচ্ছে 1 নম্বর কার্বন। 2 নম্বর, 3 নম্বর, এটা কত? 4 নম্বর। তাহলে আমাদের কি আছে? 2 নম্বর কার্বনে একটা শাখা আছে, এই শাখাটাকে বলি আমরা ক্লোরো। ক্লোরো বলি, ক্লোরো। এবং কত নম্বর কার্বনে আছে? 2 নম্বরে, 2 ক্লোরো। আর টোটাল কার্বন কটা আছে এখানে? 4টা। বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, 2 ক্লোরো বিউটানোয়িক অ্যাসিড এর নাম। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, তাহলে এখানে নামের ক্ষেত্রে তেমন জটিলতা কিছু নাই এটার মধ্যে, জাস্ট খালি শাখাটা দেখবা, শাখাটা কত নম্বর এটা আইডেন্টিফাই করবাই, কিন্তু নাম্বারিংটা হবে 1 নম্বর। COOH মূলকটা হচ্ছে 1 নম্বর কার্বন, এইভাবে চিন্তা করতে হবে। ওকে, এই হচ্ছে আইউপিএক নাম। এটা তেমন কঠিন না, বাসায় গেলে প্র্যাকটিস করবা। এখন জৈব অ্যাসিডের শ্রেণী বিভাগটা একটু বলি। বন্ডের নেচার অনুযায়ী, বন্ধন প্রকৃতি অনুযায়ী জৈব অ্যাসিড 2 রকমের হয়। বন্ধন প্রকৃতি অনুযায়ী জৈব অ্যাসিড 2 রকম। একটা হচ্ছে তোমার সম্পৃক্ত, এটা কোনো কোনো বই আছে, কোনো কোনো বই আবার নাও থাকতে পারে, এটা অসম্পৃক্ত। অসম্পৃক্ত, সম্পৃক্ত হচ্ছে ধরো CH3 COOH, এটা সম্পৃক্ত। আর মনে করো যদি এরকম থাকে CH2 ডাবল বন্ড আছে এরকম, এটা হচ্ছে অসম্পৃক্ত। বুঝতে পারছো? বন্ডের নেচার অনুযায়ী এটা কোনো কোনো বইয়ে হয়তো থাকবে, কোনো কোনো বই নাও থাকতে পারে, বেশি তেমন বেশি ইম্পর্টেন্ট টপিকস না। আর আরেকটা হচ্ছে তোমার যে COOH মূলকের সংখ্যা অনুযায়ী জৈব অ্যাসিড তোমার হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে 2 রকমের বলে, 2 প্রকার বলি, কোনো কোনো ক্ষেত্রে আবার 3 প্রকার বলি। COOH মূলকের সংখ্যা অনুযায়ী, এত মূলকের সংখ্যা অনুযায়ী জৈব অ্যাসিড তোমার হয় 2 প্রকার। একটা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড, মনোকার্বক্সিলিক, কার্বক্সিলিক সরি মনোকার্বক্সিলিক অ্যাসিড। যদি তোমার একটা COOH মূলক থাকে আর বুঝছো, তখন HCOOH, এটা হচ্ছে মনোকার্বক্সিলিক অ্যাসিড। তারপর আরেকটা হয় তোমার ডাইকার্বক্সিলিক অ্যাসিড, দুইটা যদি মূলক থাকে আর ডাইকার্বক্সিলিক অ্যাসিড। তারপর আরেকটা হচ্ছে পলিকার্বক্সিলিক অ্যাসিড। এটা 2 এর বেশি দুই থাকে ওই, বুঝছো? ওই যে 2টার বেশি থাকে আর কি। COOH, এখানে একটা COOH,
এখানে একটা COOH, এখানে একটা COOH, এখানে H2, হাইড্রোজেন এটা এটা সাইট্রিক অ্যাসিড, এটাকে সাইট্রিক অ্যাসিডও বলে, লেবুতে যেটা থাকে আর কি। কার্বক্সিলিক অ্যাসিড, মনোকার্বক্সিলিক অ্যাসিড, ডাইকার্বক্সিলিক অ্যাসিড, এটা হচ্ছে কি পলি কার্বক্সিলিক অ্যাসিড। এটা হচ্ছে COOH মূলকের সংখ্যা অনুযায়ী। ওকে, এখন আমরা একটু যাই এগুলোর প্রস্তুতি দেখাই। প্রস্তুতি তোমরা সব জানাই আছে। প্রস্তুতি জৈব অ্যাসিড কিভাবে তৈরি করা যায়, তৈরি করার পরে আমরা এগুলো একটু প্রপার্টিজ গুলো দেখব। প্রস্তুতির একটু দেখো। প্রস্তুতি জৈব অ্যাসিড প্রস্তুতি। ওকে, শোনো, এটা অলরেডি তোমরা জানো। বলো তো জৈব অ্যাসিড কিভাবে তৈরি করা যায়? হ্যাঁ, আগে পড়াইছি না? আমাকে শুনতেছো? জি হ্যাঁ? স্যার। বলো কই থেকে? অ্যালডিহাইড থেকে বানানো যায় না? অ্যালকোহল থেকে, অ্যালকোহলকে অক্সিডেশন করে জৈব অ্যাসিড বানানো যায়, বুঝছো? এক নম্বরটা হচ্ছে, আমরা সবই দেখাচ্ছি, একটা হচ্ছে অ্যালকোহল থেকে, এক নম্বরটা হচ্ছে কই থেকে, এটা তোমরা জানো, অ্যালকোহল থেকে। এই চারটা প্রসেস আছে জৈব অ্যাসিড তৈরির, চারটা প্রসেস, চারটা রিঅ্যাকশন আমি এখন দেখাবো তোমাদেরকে। অ্যালকোহল থেকে দেখো, শর্টকাট লিখে ফেলতেছি, R-H2OH, এটা যদি অক্সিডেশন করি আর কি, ওই যে পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড। বইয়ের রিঅ্যাকশনটা একটু অনেক অনেক স্টেপ বাই স্টেপ দিছে, এখান থেকে যাই অক্সিজেন বের হইছে তারপরে তৈরি করছে, দরকার নাই, এবার সরাসরি করে ফেলবো। আর সরাসরি দিয়ে দিবে এটা, আর COOH মানে সরাসরি দিয়ে দিবা। আমি যেটা লিখছি এটাই ভালো, বেটার। তাহলে আমরা কি করি, অ্যালকোহলকে যদি জারণ করি, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এই দুটোর মিক্সচার হচ্ছে একটা অক্সিডাইজিং মানে জারক, জারণ করলে এটা বানানো যায়, ঠিক আছে? আর দুই নম্বরটা হচ্ছে তোমাদের মানে কি বলে, নাইট্রাইল থেকে, আচ্ছা নাইট্রাইল থেকে আরেকটা থেকে, অ্যালকিন থেকে এটা বানানো যায়। সরি, ওটা আগে একটু দেখাই দিই। অ্যালকিন থেকে কিন্তু বানানো যায়, বুঝছো? অ্যালকিন থেকে, ওই যে নাইট্রাইল থেকে পরে আসতেছে, অ্যালকিন থেকে। স্যার অ্যালকোহল থেকে এইভাবে স্যার অ্যালডিহাইড তৈরি করে না? না মানে প্রথমে তো অ্যালডিহাইড তৈরি করে, বুঝছো? পরে তুমি যখন ফার্দার যখন আবার অক্সিডেশন করবা, বুঝছো, তখন আবার এই যে অ্যাসিড তৈরি করবে। প্রথমে অ্যালডিহাইড, পরে আবার এটা হয় আর কি। কিন্তু আমি একসাথে দেখা যাচ্ছে, কোনো সুবিধা নাই, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? মানে জারক একটু বেশি লাগবে আর কি, বুঝতে পারছো? আচ্ছা স্যার, বুঝছি বেশি স্যার। হয়ে যাবে এটা বার, মানে প্রথমে অ্যালডিহাইড হয়, পরে আমি আর ওই স্টেপ বাই স্টেপ দেখানোর দরকার নাই। বইও তোমাদের স্টেপ বাই স্টেপ আর দেখাই যায় না, সরাসরি বানাই ফেলছে, সমস্যা নেই, কোনো প্রবলেম না হবে। এখন এরপর হচ্ছে অ্যালকিন থেকে, অ্যালকিন থেকে কিভাবে বানাই একটু দেখো। RCH⁻CH2, এই যেটা অ্যালকিন। এখানে কি গ্রুপ আসতে হবে বলো? তার মানে COOH, তার মানে কার্বন ডাই অক্সাইডের একটা বিষয় আছে, তাই না? কার্বন মনোক্সাইড বা কার্বন ডাই অক্সাইড প্লাস CO প্লাস H2, মানে যেহেতু এখানে আমরা এমনি বুঝতেছি, কিন্তু এখানে C ডাবল বন আছে, ডাবল বন তো আর থাকতে পারবে না, তার মানে CO আসবে, C অক্সিজেন একটা আসবে, কিন্তু আরেকটা অক্সিজেন কই থেকে আসবে? তাহলে ওয়াটার যেহেতু অ্যাভেলেবল, ওই হিসেবে আমরা এটা আনতে পারি, বুঝছো? এখানে তোমার তাপমাত্রা হচ্ছে 350 থেকে 400 তাপমাত্রাটা। আমরা দিয়ে দিই কি RCOOH, মানে জৈব অ্যাসিড তৈরি করবে। রিঅ্যাকশনটা কি দেখা যাচ্ছে? অ্যালকিন, যে কোনোটা অ্যালকিন, COR ওয়াটার রিঅ্যাকশন করে জৈব অ্যাসিড তৈরি করবে। তাপমাত্রা হচ্ছে 350 থেকে 400, ঠিক আছে? এখানে একটা ক্যাটালিস্ট লাগে, H3PO4, এই ক্যাটালিস্টটা তাপমাত্রা 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অ্যালকিন থেকে বানাচ্ছি আমরা। তারপরে হচ্ছে তোমার আরেকটা দেখাই, তোমরা আমাকে বলো তো, আমি কিন্তু আরেকটা তোমাদেরকে পড়াইছি গত ক্লাসে, বলো তো এটা। অ্যালকাইল হ্যালাইডে পড়াইছিলাম, জৈব অ্যাসিড বানানো যায় কই থেকে, সেটা কোন বিকারক থেকে? একটা নাম করা বিকারক থেকে বানানো যায়, বলতে পারবা? গ্রিগনার্ড বিকারক, ভুলে গেছো মনে হয়, মনে নাই? গ্রিগনার্ড জি বিকারক, স্যার। গ্রিগনার্ড গ্রিগনার্ড বিকারক থেকে, গ্রিগনার্ড বিকারক থেকে। আর MgX প্লাস কার্বন ডাই অক্সাইড দিবা, বুঝছো? ডিটেইলস আর গেলাম না, এখানে RCOOH হবে, ঠিক আছে? আর ক্ষারীয় ম্যাগনেসিয়াম আয়োডাইড হবে, সরাসরি লিখে ফেলছি আর কি, MgOH এটা হবে গ্রিগনার্ড বিকারক থেকে। আরেকটা হচ্ছে তোমার সায়ানাইডের আদ্র বিশ্লেষণ, সায়ানাইড থেকে, সায়ানাইড যৌগ থেকে, সায়ানাইড
সায়ানাইড। সায়ানাইড যুগের স্ট্রাকচার আমাকে বলো তুই, স্ট্রাকচার কি? আর কি এটা? সায়ানাইড যুগের স্ট্রাকচার হচ্ছে এটা, অ্যালকাইল সায়ানাইড যৌগ। অ্যালকাইল সায়ানাইড, এটাকে যদি আর্দ্র বিশ্লেষণ করো ওঠারের সাথে অ্যাসিডিক হাইড্রোলাইসিস বলে এটাকে। অ্যাসিড লাগবে এখানে, যে কোনোটা অ্যাসিড লাগবে, মিনারেল অ্যাসিড। অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে হ্যাঁ সায়ানাইড, অ্যালকাইল সায়ানাইড যৌগকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে আমাদের অর্গানিক অ্যাসিড তৈরি হবে, আর সি ডাবল এইচ। ঠিক আছে, আর কি কি তৈরি হয়ে যাবে সাথে সাথে? অ্যামোনিয়া তৈরি হবে। ওকে, এটা বুঝতে পারছো? এটা জি তাহলে স্যার। ভালো করে খেয়াল করো, আমি একটু বলতেছি, তুমি হয়তো এইভাবে আগে পড়ো নাই যে অ্যালকোহল থেকে বানানো হচ্ছে, এটা আমরা জানি। গ্রিগনেট বিকার থেকে বানাইছে, এটা আমরা আগে অলরেডি পড়ে আসছি, এটা আমরা অলরেডি পড়া আছে। ওইখানে তো ইয়া লাগে, হাইড্রোজেন প্লাস ওয়াটার এগুলো লাগে। তারপরে অ্যালকিন থেকে আর সায়ানাইড যৌগ থেকে, এটা আমাদের একটু নতুন আর কি, তাই না? এটা আরেকটা হচ্ছে তেল এবং চর্বি থেকে, একটু দেখাই দিই তোমাদেরকে তেল এবং চর্বি থেকে কিভাবে বানানো যায়। আরেকটা নিচে লিখলে জায়গা হবে, হ্যাঁ হবে, দেখাই। তেল বা চর্বি থেকে, চর্বি থেকে। আচ্ছা আমাকে একটু বলো, তেল চর্বি হচ্ছে কি? একটু আগে বলছি এটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে ফ্যাট, তাই না? এক ধরনের এস্টার আর কি। তেল চর্বি হচ্ছে এক ধরনের এস্টার। মেইন সোর্স কিন্তু আসলে জৈব অ্যাসিড এটা ছিল তেল চর্বি থেকে। আমি আগে বলছিলাম যে যখন হাইড্রোলাইসিস করবা তখন এটা তৈরি হয়। তোমরা কি আমাকে একটু কেউ বলতে পারো তেল বা চর্বির স্ট্রাকচার জানো কেউ? বায়োলজিতে মনে হলো স্ট্রাকচার কি আছে না? আছে স্যার মনে হয়। টাকা তো কথা, বায়োলজি সিলেবাস সবচেয়ে ছোট করে ফেলছে মনে হয়, নাকি শুনলাম, ঠিক নাকি? জি স্যার, ছোট করে ফেলছে। সবচেয়ে বেশি। ওকে, এই যে এইটা হচ্ছে তেল বা চর্বির সংকেত, বুঝছো? এটা মনে রাখবে আজকে, তেল বা চর্বির সংকেত হচ্ছে তোমার এটা, এটা তেল বা চর্বির সংকেত। এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা। তোমাদেরকে এই রিঅ্যাকশনটা এসএসসি তে পড়ে আসছে, একটু বলে দিই আমি। তোমরা যে সাবানের সংজ্ঞা কিভাবে পড়ছিলা বলো? জি স্যার, পড়ছিলাম এটা সাবান, এসএসসি। সাবান মানে কি? উচ্চতর ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ, তাই না? এরকম পড়ছিল না? মনে আছে? জি স্যার, হ্যাঁ স্যার, এটাই পড়ছি। হ্যাঁ, এটাই পড়ছো। তাহলে কি তৈরি করবে? এই দুটো রিঅ্যাকশন করে একটা তৈরি করে গ্লিসারিন, বুঝছো? একটা তৈরি করে গ্লিসারিন, আর এটা হচ্ছে তোমার প্রথমে তৈরি করবে গ্লিসারিন, CH2OH, CH, ওই যে গ্লিসারিন, এটা হচ্ছে তোমার গ্লিসারিন। প্রথমে তৈরি করবে গ্লিসারিন ফার্স্টে আর কি। গ্লিসারিনের সাথে তোমার আর সি ডাবল এন, হ্যাঁ, আর সি ডাবল এন। এই যে দেখো, এখানে একটু ঝামেলাটা তোমাদেরকে বলি। প্রথমে কি করছে, এই তেল বা চর্বি, এটা কি চর্বি বা তেল, চর্বি বা তেল। আর এমনি তোমাদেরকে আরেকটা বলি, এগুলো বলতে গেলে তো অনেক কিছু বলা থাকে। তেল চর্বি কি জানো? তেল আর চর্বির মধ্যে পার্থক্যটা বলি, যে 25°C তাপমাত্রায় যেগুলো লিকুইড, বুঝছো, এটা হচ্ছে তেল। আর 25°C তাপমাত্রা যেটা তোমার মানে লিকুইড মানে সলিড যেগুলো, এটা হচ্ছে কি চর্বি। একটা পার্থক্য হচ্ছে কি জানো, একটা হচ্ছে তোমার সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। আর চর্বিটা হচ্ছে কি জানো, মানে তেলের মধ্যে কিন্তু ডাবল বন্ড থাকে, তেলের মধ্যে কি থাকে? ডাবল বন্ড। এই যে আর আছে না, আর এর মধ্যে এখানে ডাবল বন্ড আছে। আর চর্বিতে কোনো ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড থাকে সব। পার্থক্যটা বুঝা গেছে? আমি দুইটা সঙ্গে বলছি। একটা কি বলছি, যে স্বাভাবিক তাপমাত্রায় যেটা লিকুইড ফর্মে থাকে সেটা কি, মানে যে সলিড। হ্যাঁ যে মানে হ্যাঁ যে মানে এস্টার, যেটা যে এস্টারটা স্বাভাবিক তাপমাত্রায় যে এস্টারটা তোমার সলিড ফর্মে থাকে সেটা হচ্ছে কি চর্বি। আর যদি সেটা লিকুইড ফর্মে থাকে সেটা কি তেল, মানে 25°C তাপমাত্রা, এটা বলতেছি। আর আরেকটা সংখ্যা হচ্ছে, যদি যে এস্টারের মধ্যে ডাবল বন্ড থাকে, এটা কি, এটা হচ্ছে তেল। আর সিঙ্গেল বন্ড থাকলে সেটা কি হবে? চর্বি। চর্বিটা চর্বি। কিন্তু তোমার অসম্পৃক্ত, মানে সম্পৃক্ত, সরি, না কি বলছি, তেলটা হচ্ছে সম্পৃক্ত আর চর্বিটা হচ্ছে কি, উল্টা বলছি, তেলটা হচ্ছে অসম্পৃক্ত আর চর্বি হচ্ছে সম্পৃক্ত। মনে থাকবে? মানে ডাবল বন্ড কোটাতে আছে? ডাবল বন্ড আছে তেলের মধ্যে, চর্বিতে ডাবল বন্ড সব সিঙ্গেল বন্ড। বুঝতে পারছো? তাহলে আমরা কি স্যার, বলি, সিঙ্গেল বন্ড থাকলে সেটা অসম্পৃক্ত নাকি, জি স্যার। আর ডাবল বন্ড থাকলে সেটা সম্পৃক্ত। আমরা কি এরকম বলি? না, সিঙ্গেল বন্ড থাকলে তো সম্পৃক্ত, ডাবল বন্ড থাকলে হ্যাঁ হ্যাঁ, অসম্পৃক্ত। তাহলে চর্বিতে কি থাকে? সিঙ্গেল বন্ড, তাই না? তাহলে চর্বিটা হচ্ছে কি সম্পৃক্ত, আর তেলটা হচ্ছে কি অসম্পৃক্ত। এই জিনিসটা যেন মনে থাকে, মনে থাকবে।
উল্টা মনে রাখো, অনেকে ভাবে কি জানো যে চর্বিটা মনে হয় ডাবল বন্ড আছে চর্বির মধ্যে, এরকম চিন্তা হয়। আসলে না, চর্বিতে কি থাকে সিঙ্গেল বন্ড, তেলের মধ্যে কি থাকে ডাবল বন্ড, এই জন্য এটা অসম্পৃক্ত। ওকে মার্কেট, হ্যাঁ ওকে, এটা কি বুঝতে পারছো? এখানে তোমরা হয়তো প্রশ্ন করবে স্যার এখানে তো তৈরি তো হয় নাই। হ্যাঁ হয় নাই, ঠিক আছে। এখানে কি হয়েছে, এই যে এটা আমার এখানে জায়গা নাই, আমি দেখাইতে পারবো না। এটার মধ্যে এটা কি হয়েছে বলতো, এটা কিন্তু একটা লবণ হয়েছে, অর্গানিক অ্যাসিডের লবণ। তো এটা অর্গানিক অ্যাসিড লবণের সাথে তুমি যদি এখানে HCl দিয়ে দাও আর কি, হাইড্রোজেন প্লাস দিলে সেটা কি হবে, জৈব অ্যাসিড তৈরি করবে। এটা আমার জায়গা নাই, জন্য আমি লিখলাম না। আমার কথাটা কি বুঝছো না বুঝো নাই? এখানে কি বুঝছি দিবা? স্যার। এখানে হাইড্রোজেন দিবা আর কি, হাইড্রোজেন প্লাস দিলেই এটা জৈব অ্যাসিড হবে। হাইড্রোজেন প্লাস আর ওয়াটার দিবা আর কি, তাহলে জৈব অ্যাসিড হবে আর কি। আমি দেখাইলাম না, ইয়া হবে আর কি। এখানে যদি দেখতে পারো তাহলে RC+H হবে, ঠিক আছে। RC+H এটা হয়ে যাবে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হবে সাথে সাথে, সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা জায়গা একটু কমে যদি দেখা যায় এই অংশটা। ওকে, এই হচ্ছে আমাদের যত রিঅ্যাকশন আছে সব রিঅ্যাকশন আমি লিখে দিলাম, যে আমরা কিভাবে জৈব অ্যাসিড বানাইতে পারি। এটা তো সবসময় মনে থাকবে, গ্রিগনেট বিকারক এটা পড়ে আসছে, এটা কিন্তু অ্যালকিন থেকে আর যে তেল চর্বি সায়ানাইড যৌগ থেকে এটা আমরা একটু পড়ি না, একটু মনে রাখবো আর কি। তো এই হচ্ছে প্রস্তুতি, জৈব অ্যাসিডের প্রস্তুতি। আজকে আমরা একটু সামারি দিচ্ছি চ্যাপ্টারটা, বুঝছো? কালকে ডিটেইলস করব, নেক্সট ক্লাসে ডিটেইলস করব। এখন আমরা যেহেতু আমি টপিকসের নাম দিয়েছি জৈব অ্যাসিড এবং এদের জাতক সমূহ, তাই না? আমরা একটু জাতক নিয়ে আলোচনা করে ফেলবো আজকে। স্যার অ্যামিন এগুলা কি নেক্সট ক্লাসে পড়বো? না না, এখনই পড়বো। আজকে তো বললাম তো যে ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য আজকে পড়া শেষ, কিন্তু ভর্তি পরীক্ষার জন্য পড়লে আরেকটা ক্লাস নেওয়া লাগবে। দেখো, এখন আমরা জৈব অ্যাসিডের জাতক, আমাদের টপিকসের নাম ছিল এদের জাতক। জৈব অ্যাসিড থেকে যে যৌগগুলো তৈরি করা হয়, জৈব অ্যাসিড থেকে যে যৌগ তৈরি হয় এদেরকে কি বলা হয়, জৈব অ্যাসিডের জাতক। দেখো, যেমন মনে করো জৈব অ্যাসিড থেকে কি কি তৈরি করা যায় একটু দেখাই তোমাদেরকে। মনে করো RC+H এই মূলকটা, ঠিক আছে। এই মূলক থেকে আমরা ভালো করে খেয়াল করো যে আমি একটা রিঅ্যাকশনের মধ্যে সবই দেখাই বলি করি। এটা জৈব অ্যাসিড, তাই না? আমি চারটা জিনিস দেখাবো। জৈব অ্যাসিডের জাতক হচ্ছে চারটা। জৈব অ্যাসিডের জাতক চার। জৈব অ্যাসিড থেকে যে যৌগগুলো তৈরি হয় বা জৈব অ্যাসিডের সন্তান বলি আর কি, জৈব অ্যাসিড থেকে যেগুলো তৈরি হচ্ছে তাদের জাতক। তাহলে প্রথমটা হবে RCOX, বুঝছো? এটা হচ্ছে হ্যালাইড, হ্যালাইড যৌগ আর কি বলে এটাকে, আমরা বলি এটাকে হ্যালাইড যৌগ। হ্যালাইড একটা জৈব অ্যাসিডের জাতক। এখানে কি হয়েছে, OH টা X দ্বারা প্রতিস্থাপিত, OH একটা নিউক্লিওফাইল না, আর X দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, বুঝছো? এখানে যৌগটা তৈরি হয় SO থেকে। জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড কি স্যার সিঙ্গেল ডাবল বন্ড দুইটা বিক্রিয়াই দিবে? সিঙ্গেল বা ডাবল বন্ড বলতে কি মানে, তুমি বলছো যে মানে দ্বিবন্ধনের বিক্রিয়া দিবে, সিঙ্গেল বন্ডের বিক্রিয়া দিবে কিনা এরকম বলতেছো? না না, জৈব অ্যাসিড শোনো, যেহেতু আমরা আগে বলছিলাম যে ডাবল বন্ড থাকলে তারা সংযোজন বিক্রিয়া দেয় এরকম বলছিলাম, জৈব অ্যাসিডের ক্ষেত্রে এরকম কোনো কমন কথা নাই, বুঝছো? জৈব অ্যাসিড এটা ইউনিক, তার আলাদা কিছু রিঅ্যাকশন আছে। সাধারণত তার অ্যাসিডের মধ্যে যে হাইড্রোজেনটা আছে না, এটা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, দেওয়ার কথা কিন্তু তার সংযোজন দিবে সে কি, অনেক ক্ষেত্রে প্রতিস্থাপন দেয়। প্রতিস্থাপন আমরা করবো। দেখো এখানে কি হয়েছে বলতো, এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে না? দেখো, জৈব অ্যাসিডের OH টা আছে না, OH টা যে এই যে SOX3, SOX3 এর সাথে রিঅ্যাকশন করে এখানে সে কি করছে, OH টাকে সরায় দিচ্ছে। OH টাকে সরায় দেয়া এই যে এখানে X টা চলে আসছে, এটা হ্যালাইড যৌগ, মানে জৈব অ্যাসিডের হ্যালাইড জাতক। তারপরে দেখো আমরা এখানে আরেকটু দেখাই, এখানে যদি আমি আমি এখানে ROH দিয়ে দিলাম, অ্যালকোহল দিচ্ছি, বুঝছো? অ্যালকোহল, তাহলে কি হবে, RCOOR প্লাস কি হবে, রিঅ্যাকশন মানে একবারে সংখ্যাগুলো বলতেছি, বিক্রিয়া বলতেছি আর কি। কি করে এখানে একটু খেয়াল করো, এখান থেকে এক জায়গা থেকে যাবে একটা OH আর এখান থেকে একটা হাইড্রোজেন, বুঝছো? এখান থেকে OH এখান থেকে হাইড্রোজেন, তাহলে কি হবে, RCOOR প্লাস হবে কি পানি। তাহলে এই যে যেটা বানাইছি এটা তো হ্যালাইড বানাইছি, আর এটা কি বানাইছি, এস্টার। এটা হচ্ছে কি এস্টার। জৈব অ্যাসিডের সাথে যদি অ্যালকোহল রিঅ্যাকশন করে তাহলে পানি বেরিয়ে যাবে আর তৈরি করবে এস্টার, এটা হচ্ছে এস্টার। ওকে, তারপরে জৈব অ্যাসিডের সাথে যদি আরেকটা জৈব অ্যাসিড রিঅ্যাকশন করে, বুঝছো? আরেকটা জৈব অ্যাসিড যদি রিঅ্যাকশন করে তাহলে সে তৈরি করবে কি জানো, CO অক্সিজেন COR। দেখো সেম জিনিস, এখান থেকে একটা OH আর এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে প্লাস পানি হবে। এটাকে আমরা কি বলবো, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড
অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, বুঝছো? এটা কিন্তু জৈব অ্যাসিড, এটা জাতক। তারপরে দেখো তোমাদের জৈব অ্যাসিড জাতক কিন্তু এই চারটা ছাড়া আরো আছে, যেমন মনে করো আইসোনাইট্রাইল নামে একটা যৌগ আছে, হ্যাঁ, এটাও জৈব অ্যাসিড, কিন্তু এটা তোমাদের এই সিলেবাসে নাই, এই জন্য আমরা ওটা আলোচনা, আমরা এই চারটা আমাদের বই আসছে, এই চারটা নিয়ে আলোচনা করতেছি। ওকে, আরেকটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে যদি রিঅ্যাকশন করে, দেখো NH3 এর সাথে রিঅ্যাকশন যদি করে তাহলে কি হবে? আর CONH2 অ্যামাইড তৈরি করবে, হাইড্রোজেন আর পানি হবে অ্যামাইড। তাহলে এই যৌগটাকে বলবো আমরা কি? অ্যামাইড। ওকে, তাহলে জৈব অ্যাসিডের জাতক কয়টা? চারটা, একটা হ্যালাইড, একটা এস্টার, একটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, একটা হচ্ছে অ্যামাইড। এখন তোমাদের হয়তো প্রশ্ন হবে, স্যার আপনি তো কার্যকরীমূলকের কথা বলেন নাই। হ্যাঁ বলতেছি, দেখো হ্যালাইড যুগের কার্যকরীমূলক হচ্ছে তোমার এটা কিসের? জৈব হ্যালাইডের কার্যকরীমূলক COX, এই অংশটার। আর এটা কার্যকরীমূলক কি হবে? বন্ড CRR, এটা হচ্ছে এস্টারের কার্যকরীমূলক, এটা এস্টারের কার্যকরীমূলক। আর অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের কার্যকরীমূলক হচ্ছে তোমার এটা কি হবে? বন্ড CO, অক্সিজেন বন্ড CO, এটা হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। ওকে, তারপরে দেখো এই যে অ্যামাইড আর আছে বন্ড CONH2, এটা খুবই ইম্পর্টেন্ট, এই চারটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এটা ভর্তি পরীক্ষায় বলো, MCQ বলো, একটা আসবেই মাস্ট এখান থেকে, কোনো মিস নাই। অ্যামাইড, এটাকে আমরা কি বলবো? অ্যামাইড। আনিকা আমাকে বলো জৈব অ্যাসিডের জাতক কয়টা? চারটা। নামটি বলো একটু, নামটা, নাম কি? জাতকগুলোর নাম বলো। একটা কি? অ্যাসিড হ্যালাইড, এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, অ্যাসিডিক অ্যানহাইড্রাইড। হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে দেখো, আমি একটু একবারে একটা স্টেপের মধ্যে চারটা রিঅ্যাকশন দেখাই বলছি আর কি। তাহলে জৈব অ্যাসিডের জাতক হচ্ছে চারটা, এগুলো প্রস্তুতি দেখাইছে এবং এগুলার তাদের যে কার্যকরীমূলক এটা, এগুলো মনে রাখবা আর কি। ওকে, আচ্ছা, এখন আমাদের জৈব অ্যাসিডের আরেকটা, আমরা জৈব অ্যাসিড পড়াইলাম, জৈব অ্যাসিডের শ্রেণী বিভাগ পড়াইছি, তার প্রস্তুতি দেখাইলাম, তার জাতক গুলো এটাও পড়াইছি। এখন আমরা লাস্ট টপিক বাকি রয়েছে কি? জৈব অ্যাসিড কিভাবে শনাক্ত করা যায়, জৈব অ্যাসিডের শনাক্তকরণ পড়াচ্ছি। জৈব অ্যাসিড শনাক্তকরণ, তোমাদের সিলেবাসে কি জৈব অ্যাসিড তেমন নাই মনে আছে? সিলেবাস দেখছো? ওইটা নাই। দেখো এটা হচ্ছে তোমার জৈব অ্যাসিড শনাক্তকরণ, এটা সবাই জানো। জৈব আছে অ্যাসিড, হ্যাঁ বেশি নাই মনে নাকি? কার্বক্সিলিক অ্যাসিড, এস্টার, অ্যামাইড এগুলো আছে স্যার। শনাক্তকরণ আমি সিলেবাসে দেখছিলাম, এখন মনে নাই, না দেখবো না, নেক্সট ক্লাসে আমি দেখিয়ে দেখিয়ে করবো কোনটা প্রশ্ন কই থেকে আসতে পারে। জৈব অ্যাসিড শনাক্তকরণ এইটা বলি। এতক্ষণ তো জৈব অ্যাসিড পড়ছি, ঠিক আছে? বাস্তবে জৈব অ্যাসিড কই আছে? লেবুর মধ্যে, লেবু খাইছো না তোমরা? লেবুতে জৈব অ্যাসিড টক, মানে অ্যাসিড যেহেতু টক তো হবেই নাকি? তাহলে এটা টেস্ট কি, আমরা কিভাবে বুঝবো এটা যে জৈব অ্যাসিড? মানে এটা কিভাবে আমরা বুঝতে পারবো আর কি? এটা বোঝার উপায়টা হচ্ছে যে তোমাকে যদি জৈব অ্যাসিড দেওয়া হয়, এটার মধ্যে তুমি সোডিয়াম বাইকার্বনেট দিবা। কি দিবা? সোডিয়াম বাইকার্বনেট দিলে যদি কার্বন ডাইঅক্সাইড বাবল তৈরি হয়, তাহলে এটা কি হবে? জৈব অ্যাসিড। একটা রিঅ্যাকশন দেখো, ধরি যে একটা জৈব অ্যাসিড, ঠিক আছে, প্লাস কি দিলাম? সোডিয়াম বাইকার্বনেট দিলে কি হবে? কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড RCOO, জৈব অ্যাসিডের সোডিয়াম লবণ প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে তোমার পানি, এই হচ্ছে, দেখছো? তাহলে জৈব অ্যাসিডের সাথে যদি আমি যদি সোডিয়াম বাইকার্বনেট অ্যাড করি, তাহলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, বাবল তৈরি হবে। এটার মাধ্যমে আমরা জৈব অ্যাসিড শনাক্ত করতে পারি। এই হচ্ছে মোটামুটি জৈব অ্যাসিডের এটা। এখন আরেকটু অংশ পড়ায় ফেলি, সেটা হচ্ছে তোমাকে বলি যে জৈব অ্যাসিড তো বুঝলাম, যে জৈব অ্যাসিড তো মিথানোয়িক অ্যাসিড আছে, ইথানোয়িক অ্যাসিড আছে, প্রোপানোয়িক অ্যাসিড আছে। তোমরা হয়তো প্রশ্ন করবো যে স্যার যে এগুলার শক্তি মাত্রা কেমন, এগুলা কেমন, কোনটা বেশি শক্তিশালী, এটা একটু পড়ার বিষয় আছে, এটা আমরা একটু পড়তে পারি, বা কার কে ভ্যালুটা বেশি, এটা আর কি।
এটা কি বুঝছো জৈব অ্যাসিড শনাক্তকরণ বিক্রিয়াটা? বুঝছি স্যার। এখন আমরা একটু জৈব অ্যাসিডের যে অ্যাসিড গুলো আছে এগুলোর একটু শক্তি মাত্রা নিয়ে আলোচনা করি, স্ট্রেংথ নিয়ে আলোচনা করি। জৈব অ্যাসিডের শক্তিমাত্রা, শক্তিমাত্রা মানে শক্তিমাত্রা কেমন? নিশ্চয়ই এগুলা কি মনে করি HCl এর মধ্যে কি শক্তি? এগুলা তো তোমার জৈব অ্যাসিড, এগুলা কি মিনারেল অ্যাসিডের মধ্যে কি এত শক্তি মানে শক্তিশালী হবে? HCl বা সালফিউরিক অ্যাসিড এই মানের শক্তিশালী না, এরা উইক অ্যাসিড। এগুলো আমরা মানে খাইতে পারি। হ্যাঁ, অনেক ফলের মধ্যে কি আছে জৈব অ্যাসিড থাকে, অনেকগুলা ফল। যেমন তুমি মনে করো আঙ্গুর বলো এটাতে থাকে, তুমি বলো তারপরে টক জাতীয় ফল কি কি আছে, আমলকি বলো, সবগুলোতে জৈব অ্যাসিড আছে। টক জাতীয় যত খাবার আছে আর কি সবগুলোতে জৈব অ্যাসিড থাকে। কোনটাতে কি আছে এগুলো মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য পড়া লাগবে, বইয়ের মধ্যে পড়বা একটু। ওকে, একটু পরে দেখো এই আমি একটু টেকনিক্যালি অন্যভাবে লিখতেছি। এই জৈব অ্যাসিডের নাম কি? আরেকটা জৈব অ্যাসিড, ওকে, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। এটা হচ্ছে কি অক্সিজেন, এখানে COOH মানে কি দিয়ে দিচ্ছি আমি, ওকে। হ্যাঁ, এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, সরি, আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, বুঝছো? এখন আরেকটা যদি প্রোপানোয়িক অ্যাসিড চিন্তা করি আমরা, আমি কম্পেয়ার করে লাই একটু দেরি হবে। C2H5 COOH, ঠিক আছে। আরেকটু এই তিনটার মধ্যে আগে একটু কম্পেয়ার করি, পরে আমরা জাতক গুলো নেক্সট চিন্তা করবো, মানে জৈব অ্যাসিডের জাতক যেগুলো এগুলা। ওকে, একটু ভালো করে চিন্তা করো। এই যে দুইটা জৈব অ্যাসিড, হ্যাঁ, এরা অ্যাসিড কারণ এরা সোডিয়াম বাইকার্বনের সাথে রিঅ্যাকশন করে, এরা এরা তোমার ক্ষারের সাথে রিঅ্যাকশন করে, আমি টেস্ট করলে আমরা দেখবো। এবং এরা জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস প্রদান করে, এও প্রদান করে, এটাও প্রদান করে, এও প্রদান করে, সবাই কিন্তু কি করে জলীয় দ্রবণে হাইড্রোজেন প্লাস প্রদান করে, এরা অ্যাসিড। এখন কে বেশি অ্যাসিড এটা আমরা প্রমাণ করতে চাই। বলো আমাকে, আনিকা বলো, একটা অ্যাসিডের শক্তি মাত্রা কিসের উপর ডিপেন্ড করে? একটা অ্যাসিডের শক্তি মাত্রা কিসের উপর ডিপেন্ড করে? আয়নিত হওয়ার উপর। তার প্রোটন ছাড়ার উপরে, তাই না? মানে একটা অ্যাসিড যত তাড়াতাড়ি প্রোটন দিবে এটা তত বেশি কি শক্তিশালী, বুঝতে পারছো? কোন একটা অ্যাসিড যত তাড়াতাড়ি সে একটা প্রোটন দিবে, এটা তার মানে একটা অ্যাসিডের শক্তিমাত্রা ডিপেন্ড করে তার প্রোটন ছাড়ার উপরে। কোন একটা অ্যাসিডের শক্তিমাত্রা নির্ভর করে প্রোটন ছাড়ার উপরে। যে যত দ্রুত প্রোটন ছাড়বে তত বেশি শক্তিশালী। এখন চিন্তা করো যে এই জৈব অ্যাসিড যে অ্যাসিড, এটা কোন হাইড্রোজেনের জন্য? এই হাইড্রোজেনের জন্য না এই হাইড্রোজেনের জন্য না এটার জন্য? এটার জন্য, তাই না? জৈব অ্যাসিড হচ্ছে তোমার এই হাইড্রোজেনের জন্য, এটা অ্যাসিড হচ্ছে এই হাইড্রোজেনের জন্য, এটা অ্যাসিড হচ্ছে এই হাইড্রোজেনের জন্য। একটু চিন্তা করো, একটু চিন্তা করলে এটা আনসারটা পাই যাবা। যে এখানে দেখো এই যে মূলকটা, এই মূলকটার একটা স্পেশালিটি আছে, এবং এটাকে আমরা বলি অ্যারোমেটিক যুগে আগে যারা ক্লাস করছে তারা, এটা হচ্ছে ইলেকট্রন দানকারী মূলক। এটা কি মূলক? ইলেকট্রন দানকারী মূলক। এটা হচ্ছে ইলেকট্রন দানকারী মূলক। দেখো এইখানে কিন্তু আছে হাইড্রোজেন, হাইড্রোজেন কিন্তু ইলেকট্রন দান করে না। এখন এই দুটোর মধ্যে যখন কম্পেয়ার করব আমরা, এই হাইড্রোজেন প্লাসটা এখান থেকে সে যেভাবে ছাড়বে, সে এইখান থেকে কিন্তু একইভাবে ছাড়তে পারবে না। কারণ হচ্ছে দেখো এই বন্ধনটা হচ্ছে পোলার বন্ড, অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি হাইড্রোজেনের চেয়ে বেশি, ফলে হাইড্রোজেন প্লাস আকারে বেরিয়ে যায় আর কি। এখানেও হাইড্রোজেন প্লাস আকারে বেরিয়ে যায়। কিন্তু এখানে একটা বিষয় আছে, জৈব অ্যাসিডের মধ্যে কিন্তু ইয়া হয় তোমার কি বলে ইলেকট্রন গুলা তার মধ্যে সঞ্চারণ হয় আর কি। এ যখন ইলেকট্রন দান করবে, ওই এই বন্ধনটা ভেঙে হাইড্রোজেনটা যখন হাইড্রোজেন প্লাস আকারে যখন বেরিয়ে যাবে, তখন কি করবে জানো? মিথাইল তো ইলেকট্রন দান করে, এই ইলেকট্রন দান করলে ইলেকট্রনের লুবে সেই হাইড্রোজেনটা কি করবে, আবার সে ব্যাক করার সম্ভাবনা আছে, বুঝতে পারছো? এইখানে যে 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 সহজে সে হাইড্রোজেন প্লাস দিবে, এখানে কি এত সহজে হাইড্রোজেন প্লাস দিতে পারবে? পারবে না। তাহলে মাইশা তুমি কি বুঝছো? স্যার আরেকবার বলেন স্যার, আমি বুঝি না এই জায়গা। এখানে তো এই যে মূলক এ হচ্ছে ইলেকট্রন দানকারী মূলক নাকি? এ যদি ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান করতেছে, ফলে কি করতে দেবো, এই ইলেকট্রন গুলো আস্তে আস্তে কিন্তু এইদিকে আসার চেষ্টা করবে, তাই না? মানে এটাকে আমরা বলি ইন্ডাকশন ইফেক্ট বলি এটাকে। যে এইখানে একটা ইলেকট্রন দানকারী মূলক আছে, ইলেকট্রন মানে কিভাবে চিন্তা করো, স্যার ইলেকট্রন শুধু কার্বনকে দিচ্ছে, কার্বনকে দিলে ইনডাইরেক্টলি ইলেকট্রন এখানে থাকবে, ইলেকট্রনের ডেনসিটি বাড়বে না? এত ইলেকট্রন দিচ্ছে, ফলে এখানে কি হবে, এই পুরো জায়গার মধ্যে ইলেকট্রনের ডেনসিটিটা বেড়ে যাবে, ঘনত্ব বেড়ে যাবে। ইলেকট্রনের ঘনত্ব যদি বেড়ে যায়, তাহলে হাইড্রোজেনটা যখন হাইড্রোজেন প্লাস আকারে বেরিয়ে যায়, সে কি করবে আবার? সে আবার ব্যাক করবে না?
হ্যাঁ ইলেকট্রনের স্যার জন্য। বুঝছি এবার। হ্যাঁ, তাহলে বুঝছি। তার মানে কি এই দুইটার মধ্যে কে শক্তিশালী? এটা শক্তিশালী। আবার তুমি যদি এই দুইটার মধ্যে কম্পেয়ার করো, এখানে তো এই মূলকটা কি, এখানে বেশি কার্বন আছে, বেশি মিথাইল আছে, তার মানে তার ইলেকট্রন আরো বেশি আছে, এখানে ইলেকট্রনের ডেনসিটি আরো বেশি হবে। তাহলে কি হবে, আমরা এটা চেয়ে এটা বেশি শক্তিশালী, এটা চেয়ে কি হবে, এটা বেশি শক্তিশালী। এ হচ্ছে জৈব অ্যাসিড গুলার মধ্যে আমরা চিন্তা করলাম। কিন্তু জৈব অ্যাসিড তো শুধুমাত্র জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড আরেকটা দেখো, আরেকটা আমরা একটা তো কম্পেয়ার করলাম, এটা বুঝাইছি। আরেকটা দেখো, আরেকটা হচ্ছে ধরো CH3C, এই যে এটা একটা জৈব অ্যাসিড। আমরা আরেকটা জৈব অ্যাসিড চিন্তা করি। আচ্ছা, এটা আমি একটু মুছে ফেলি, আমরা একটু নতুন ভাবে লিখে দিলে ভালো হবে। মানে জৈব অ্যাসিডের যে ক্লোরোজাতক যেগুলো, এগুলোর মধ্যে একটু কম্পেয়ার করতে চাই। আরেকটা দেখ, ধরো CH3, এটা, তারপরে এটা CH2, এখানে একটা ক্লোরিন আছে, অক্সিজেন এটার নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। এটার নাম কি? ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আমি যদি আরেকটা চিন্তা করি তাহলে কি হবে সেটা? এখানে একটা ক্লোরিন CH, এখানে একটা ক্লোরিন, এখানে আরেকটা ক্লোরিন। ওকে, দেখছো এটা? তাহলে এটা হচ্ছে দেখছো মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটার নামটা কি বুঝতে পারছো? ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এটার নাম। আরেকটা কি হবে? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। দেখুন এই চারটা স্ট্রাকচার কি বুঝতে পারছো? এটা নরমাল অ্যাসিটিক অ্যাসিড। আর এটার কি একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে তোমার এটা হইছে, এই যৌগটা হইছে। এখানে দুইটা ক্লোরিন প্রতিস্থাপিত হয়ে আরেকটা যৌগ হইছে, দুইটা ক্লোরিন এখানে প্রতিস্থাপিত হইছে। একটা হাইড্রোজেন এখানে, হ্যাঁ, আর এখানে কি 3টা হাইড্রোজেন প্রতিস্থাপিত হইছে, বুঝছো? তাহলে এখানে আমরা ইনডাইরেক্টলি কিন্তু এখানে আরেকটা জিনিস শিখে ফেলছি। দেখো, যখন জৈব অ্যাসিড কিন্তু ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে, তার এই হাইড্রোজেনকে সরায় না, সে কাকে সরায়? এই হাইড্রোজেনকে সরায়। জৈব অ্যাসিড যখন ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে, তখন সে কি করে? এই হাইড্রোজেন গুলোকে সরায় দেয়। যেমন একটা ক্লোরিন থাকলে একটাকে সরাবে, দুইটা ক্লোরিন থাকলে দুইটাকে সরাচ্ছে, তিনটা থাকলে সে তিনটাকে সরাচ্ছে। বুঝতে পারছো? হ্যাঁ এটা না হচ্ছে মনোক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটা কি? ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এটা কি? ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। আমরা যদি এইগুলোর মধ্যে তাদের যদি অ্যাসিডিটি চিন্তা করি যে কোনটা স্ট্রংগেস্ট, তোমাদের কি ধারণা বলো? কে শক্তিশালী হবে এই চারটার মধ্যে? আগে এদের সাথে কম্পেয়ার করো। আনিকাকে তো পড়াইছিলাম আগে একবার, ভুলে গেছো? হ্যাঁ ক্লোরিন তো আবার ইলেকট্রন নিয়ে নিবে, CH2 যদি ক্লোরিনটা দেয়, হ্যাঁ ক্লোরিন হ্যাঁ তাহলে ও তো স্যার স্থিতিশীল হবে না। হ্যাঁ, দেখো মনে করো এখানে কিন্তু সিএসটি, তোমার কাছে মনে হচ্ছে সিএসটি এখানে ইলেকট্রন দেওয়ার সুযোগই পাবে না। কারণ হচ্ছে কি জানো, ক্লোরিন হচ্ছে অনেক বেশি তড়িৎ ঋণাত্মক। এই জন্য কি করে ক্লোরিন ইলেকট্রন তার দিকে নিয়ে আসে, বুঝছো? এই জন্য সিএস2 এই দিকে আর ইলেকট্রন দিতে পারে না। বরং উল্টা কি করে, সে কি করে একবার এই দিক থেকে সহ সব জায়গা থেকে সে ইলেকট্রন গুলা কি করে ক্লোরিন নিয়ে আসে আর কি, বুঝছো? ফলে এই বন্ধনটা আরো দুর্বল হয়, এই বন্ধনটা কি হয়, আরো উইক হয়। এই বন্ধন যদি দুর্বল হয় তাহলে খুব সহজে কি করে সে হাইড্রোজেন প্লাস দিয়ে দিবে। এই জন্য এই দুইটার মধ্যে এটা বেশি শক্তিশালী হবে। ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড এটা চেয়ে বেশি শক্তিশালী, তার মানে এটার কে এর মান বেশি, এটা চেয়ে এটার কে এর ভ্যালুটা বেশি যদি এমসিকিউ তে আসে। আবার এটা চেয়ে এর সাথে এটা চিন্তা করলে কি হবে, এখানে ক্লোরিন কয়টা আছে? দুইটা। এরা কি করবে? আরো ইলেকট্রন নিয়ে আসবে, ফলে এই বন্ধনের উপর প্রেসার পড়বে, এই বন্ধনটা আরো দুর্বল হবে, তাহলে আরো সহজেই হাইড্রোজেন প্লাস দিবে। আর আমি যদি এটার মধ্যে চিন্তা করি, এদের মধ্যে চিন্তা করি, তাহলে কি হবে? এটা কি হবে? আরো বেশি কি হবে? শক্তিশালী হবে। নিশ্চয়ই বুঝতে পারছো নাকি? জি স্যার। এই হচ্ছে ব্যাপারটা। তার মানে ক্লোরো কার্বক্সিলিক অ্যাসিড যেগুলো আছে এগুলো সত্যি কথা আমরা এইভাবে আলোচনা করতে পারি। এই হচ্ছে আমাদের জৈব অ্যাসিড, আমাদের পুরা শেষ, বুঝছো? আমি একটা সামারি দিলাম। আগামী ক্লাসে আমরা মনে করো ফ্যাটি অ্যাসিড, অ্যামাইড এইগুলো নিয়ে একটু কথা বলবো আর কি। এবং জৈব অ্যাসিডের তার যে স্ট্রাকচার আছে, স্ট্রাকচারের মধ্যে অনেক কিছু বিষয় আছে, সে কি ধরনের রিঅ্যাকশন দিবে, রিঅ্যাকশন বেসিসে যে পড়াটা আমরা আগামী ক্লাসে পড়বো। হ্যাঁ, ঠিক আছে স্যার বেনজিন টলুইন এগুলা প্রস্তুতি এগুলা পড়বো না স্যার? এটা তো আলাদা ক্লাস করবো আমরা। এটা তো ওই যে তোমার ওই যে বেনজিন টেনজিন এগুলো তো এরোমেটিক যৌগ আছে না? হ্যাঁ স্যার। আমরা এরোমেটিক যৌগ যখন পড়বো তখন এগুলো পড়বো। এটা ওইটা এক দুইটা ক্লাস লাগবে। সোজা এরোমেটিক যৌগ সবচেয়ে সোজা জিনিস, সোজা ইজি টপিকস। মানে রিঅ্যাকশন গুলো খুব সোজা, জৈব যৌগের কঠিন না। আমরা আর হয়তো একটা দুইটা একটা ক্লাস জৈব অ্যাসিড একটা ক্লাস নিবো, আর ওই যে ইয়াতে নিবো আর দুইটা ক্লাস।
ওই যে অ্যারোমেটিক যৌগের 2টা ক্লাস, এই 3টা ক্লাস হলে জৈব অ্যাসিড আশা করি শেষ হয়ে যাবে। এবার তোমরা কালকে কখন পরীক্ষা দিবা বলো? সকালে দিয়ে দিস। হ্যাঁ 11টায় ঠিক আছে, 11টার আচ্ছা। দিকে মানে একটা সৃজনশীল প্রশ্ন দিব না, সাথে ইনস্ট্যান্ট পরীক্ষা নিয়ে ফেলবো, সমস্যা নেই। ওকে ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।